আমি একটি ছেলেকে ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম তাকে। আমার ভালোবাসার সরলতার সুযোগ নিয়ে সে আমাকে একদিন ময়নামতি ঘুরতে নিয়ে গেল। ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেল, আর এদিকে বাড়িতে আসার জন্য কোনো পরিবহন পাচ্ছিলাম না। বাধ্যতামূলক হয়ে আমরা একটি আবাসিক হোটেলে গিয়ে উঠলাম। আবাসিক হোটেলে আমরা রাতে খাওয়া দাওয়ার পর দুজনে গল্প করতে শুরু করলাম। আমি তাকে বিশ্বাস করতাম, সে আমার একটা ভালো বন্ধু ছিল বটে, কিন্তু গল্প করতে করতে কখন যে দুজনেই ঘুমিয়ে পড়লাম তা টেরই পেলাম না। গভীর রাতে অনুভব করলাম সে আমার সাথে একটা কিছু করার চেষ্টা করছে। তার কিছুক্ষণ পরেই বন্ধুরা, সে আমার সাথে যা করল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি শিরিন শিলা। বর্তমানে আমার বয়স 30, কিন্তু আজকে আমি তোমাদেরকে যে গঠনটা বলবো তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর। আমরা 3 বোন। আমার বাবা একটি কারখানাতে চাকরি করত, আমার মা ছিল গৃহিণী। আমরা 3 বোনই ছিলাম মোটামুটি বড়। আমার বয়স 16, আমার দ্বিতীয় বোনের বয়স ছিল 14, আর আমার তৃতীয় বোনের বয়স ছিল 12। আমরা মোটামুটি পিটি ছিলাম বোনেদের মধ্যে। আমাদের কোনো ভাই ছিল না। বাবা এটাই আমাদের সংসার চালাইতো। আর আমিও দেখতে মোটামুটি অনেক সুন্দরী ছিলাম, অনেক সুশ্রী ছিলাম, অনেক স্মার্ট ছিলাম। আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলের ছেলেরা আমার দিকে হা করে তাকিয়ে থাকত আর আমার সৌন্দর্য উপভোগ করত। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার স্কুল লাইফটা ছিল অনেক সুন্দর। অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি কারো ফাঁদে পা দেইনি। এভাবেই চলত আমার স্কুল লাইফ। হঠাৎ একদিন একটি ছেলে, আমাদের স্কুলেরই, আমার থেকে 2 ক্লাস উপরে। ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম কিন্তু সহজ সরল। ছেলেটি শুধু আমাকে দেখে হা করে তাকিয়ে থাকে। আমার কাছে তখন মনে হয়েছিল ছেলেটি মনে হয় আমাকে কোনো কিছু বলতে চাইছে, কিন্তু আমি খুব একটা বেশি এদিকে নজর দিতাম না। আমি যখন স্কুল থেকে ছুটির সময় বাড়িতে আসতাম তখন মাঝে মাঝে ছেলেটি আমার পিছে পিছে আসত, কিন্তু কিছু বলতো না। আমি পিছনে ফিরে তাকাতেই ছেলেটি অন্যদিকে তাকিয়ে থাকত। আমার কাছে কেন জানি মনে হয়েছিল ছেলেটি আমাকে কিছু বলার চেষ্টা করছে। আমার যেহেতু কোনো ক্ষতি করছে না, তাই আমি ছেলেটিকে কিছু বলছি না। এভাবেই ছেলেটি প্রায় 1 থেকে 2 মাস আমার পিছু পিছু আসে আর আমাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু আমি কোনো সুযোগ দিচ্ছিলাম না। একদিন ছেলেটি আমার নাম ধরে ডাক দিল, বলল, শিলা, তোমার সাথে আমার কিছু কথা আছে, দয়া করে তুমি আমাকে একটু সময় দিবা। আমি বললাম, আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করছেন। আপনার উদ্দেশ্যটা কি? আমাকে একটু বলেন তো দেখি। বন্ধুরা, ছেলেটি আমাদের স্কুলেরই একজন ছাত্র ছিল। আমার চাইতে 2 ক্লাস উপরে সে পড়ত। আমি তার নাম জানতাম। ছেলেটির নাম হচ্ছে সাজ্জাদুল ইসলাম সাজু। ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম, অনেক সুদর্শন, অনেক উঁচা লম্বা। বন্ধুরা, ছেলেটি যখন আমাকে বলল, শিলা, তুমি কি আমাকে একটু সময় দিবা? আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, যদি তুমি অন্ধকার চর্চা মনে না কর। আমি বললাম, না না, কি বলছেন আপনি? আপনি আমার বড় ভাইয়ের মতো। আপনি আমাদের স্কুলের একজন ছাত্র। হ্যাঁ, আপনি তোমার সাথে কথা বলতেই পারেন। ছেলেটি আমাকে ধন্যবাদ জানিয়ে বলল, শিলা, আমাকে একটু তোমার সাথে কথা বলতে সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর ছেলেটি আমাকে বলল, শিলা, তুমি কি জানো, তোমার সাথে কথা বলার জন্য, তোমাকে একটু দেখার জন্য আমি প্রতিদিন এই একই রাস্তায় তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকতাম। কখন তোমার সাথে একটু কথা বলবো, কখন তোমাকে একটু দেখতে পাবো। আমি বললাম, জবি, আমি জানি আপনি আমাকে ফলো করছেন। আপনি আমাকে দেখার জন্য আমার পিছু পিছু হাঁটেন প্রতিদিন। এখন দয়া করে বলুন তো, আপনার উদ্দেশ্যটা কি? ছেলেটি যখন আমার সাথে কথা বলছিল
তখন তার দুইটি হাত পিছনের দিকে রেখেছিল। আমি বুঝতে পারছিলাম না ছেলেটির হাতের মধ্যে কি এমন জিনিস রয়েছে যেন পিছন দিক থেকে আড়াল করে রাখছে। আমি মনে মনে এসব কিছু ভাবছিলাম। ঠিক এই মুহূর্তে ছেলেটি পিছন দিক থেকে একটি তাজা গোলাপ ফুল আমার দিকে এগিয়ে বলল, শিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি কখনো তোমাকে বলতে পারতেছিলাম না। তোমার কাছে আসলেই আমি যেন কেমন আনইজি ফিল করি। আমি ছেলেটিকে বললাম, আপনি যে আমাকে ভালোবাসেন, আমাকে চান, তা আপনার আচরণ থেকেই আমি বুঝতে পেরেছিলাম। আর তাছাড়াও আপনারা অনেক বড়লোক। আপনার বাবা অনেক টাকা পয়সার মালিক, ব্যবসা বাণিজ্য সবকিছুই আছে। কিন্তু আমার বাবার তো কিছুই নেই। আমার বাবা সামান্য একটা ফ্যাক্টরিতে চাকরি করে। যে কয় টাকা পায় তা দিয়ে আমাদের কোনো রকম সংসার চলে। আপনার সাথে আমার যায় না। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ছেলেটি আমার কথা শুনে আমাকে বলল, শিলা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার বাবার টাকা পয়সা, অর্থ সম্পদ, পারিবারিক অবস্থা এসব কিছুকে ভালোবাসি না। তোমাকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। শিলা, ভালো লাগা আসে মন থেকে। আমি সত্যিকার অর্থে মন থেকে তোমাকে ভালোবাসি। আমি কথা দিলাম শিলা, আমি কোনোদিন তোমার ভালোবাসাকে অসম্মান করব না। তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিও না শিলা। তোমার ভালোবাসার কাছে আমি অসহায়। ছেলেটির এরকম মিষ্টি মিষ্টি কথা শুনে আমার আবেগী মনকে হার মানাতে পারলাম না। ছেলেটির প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে শুরু করলাম। ছেলেটির মুখে এত মিষ্টি মিষ্টি কথা, যে কথা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তারপরও ছেলেটিকে আমি কোনোভাবেই বুঝতে দেইনি যে আমি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমি মনে মনে ভাবতে লাগলাম, বড়লোকের ছেলে আজকে ভালোবাসার অভিনয় করে, আমার সর্বনাশ করে, তারপর চলে যাবে। কোনোভাবেই তাকে ভালোবাসা যাবে না। তারপর আমি মনে মনে ভাবলাম, ছেলেটিকে কিভাবে আমার কাছ থেকে বিদায় করা যায়, আমার পিছন থেকে তাকে সরিয়ে দেওয়া যায়। মনে মনে চিন্তা করতে লাগলাম, এমন কিছু করতে হবে যাতে তার মনে কষ্ট না পায়, আর এমনিতেই সে আমার কাছ থেকে সরে যায়। আমি বললাম, দেখো সাজু ভাই, তুমিও যেমন আমাকে ভালোবাসো, ঠিক আমাকেও একটি ছেলে এরকম ভালোবাসে। সে তোমার আগেই আমার জীবনে এসেছে। এখন আমি কি করব সাজু ভাই? আমাকে একটা বুদ্ধি দাও, একটা পরামর্শ দাও। আমি তো তোমার জন্য ওই ছেলেটিকে ঠকাতে পারি না। আমি যখন অন্য একটি ছেলেকে ভালোবাসি বললাম তাকে পরীক্ষা করার জন্য, তখন আমি দেখতে পেলাম সাজু ভাইয়ের মুখটা একেবারেই মলিন হয়ে আছে। তার ভেতর থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না। সে ভেতরে ভেতরে পড়ে যেন ছাই হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলেটি একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, মনে হয় বিধাতা ভাগ্যে তোমাকে আমার কপালে রাখিনি। তা না হলে তোমার সাথে আগে আমার কেন দেখা হলো না, বা তুমি কেন আগে আমার নজরে পড়লে না? তোমার সৌন্দর্য আমার চোখের মধ্যে, ওই ছেলেটির আগে কেন ধরা পড়ল না? এই বলে ছেলেটি নিজের মাথার চুল নিজের টেনে টেনে ছিঁড়ার প্রত্যয় দেখাচ্ছিল, আর আমাকে বলল, শিলা, তুমি যদি অন্য কাউকে তোমার মনে জায়গা দিয়ে থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার প্রতি আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে। প্রেমিক হিসেবে নয়, বন্ধু হিসেবে হলেও তোমার মনে আমাকে একটু স্থান দিবা। আমি যদি তোমার বন্ধু হতে পারি তাহলেই আমি আমার জীবনটাকে ধন্য মনে করব। আমি বললাম, বড় ভাই, ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না। বন্ধুত্বের মধ্যে তারা ভিন্ন কিছুর স্বাদ খোঁজে। আমাকে মাফ করে দিয়েন। এই বলে ছেলেটির কাছ থেকে আমি চলে আসলাম। ছেলেটি কেবল আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল, অসহায়ের মতো হয়ে। পরের দিন আবার দেখলাম ওই ছেলেটি আমার পিছন পিছন আসছে, এবং আমাকে এক নজর দেখার জন্য সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, কিন্তু আমাকে কিছু বলে না। এভাবেই ছেলেটি প্রায় একটি বছর পার করল। আমি একটি বছর তার ধৈর্যের পরীক্ষা করলাম। এভাবেই চলতে লাগলো আমার জীবন। হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে যাই। আমাকে নিয়ে হাসপাতালে আমার আব্বু আম্মু ভর্তি করে। ডাক্তার আমাকে বলল, আপনার মেয়ের শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে।
জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। যদি সময় মতো রক্ত না পাওয়া যায় তাহলে আপনার মেয়েকে বাঁচানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমার আব্বু আম্মু আমাদের পরিবারের সবাই তখন হতাশাগ্রস্ত। কি করবে বুঝে উঠতে পারছিল না। ঠিক এই মুহূর্তে ওই ছেলেটি কার কাছ থেকে যেন খবর পেল আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। খবর পেয়ে পাগলের মতো ছুটে আসলো হাসপাতালে। হাসপাতালে এসেই আমাকে দেখে কেঁদে দিল। আমার আব্বু আম্মু তখন ছেলেটিকে জিজ্ঞেস করল, কে তুমি বাবা? তুমি আমার মেয়েকে দেখে কাঁদছো কেন? তখন ছেলেটি বলল, আঙ্কেল, আমি আর শিলা একই স্কুলে পড়ি। সে আমার থেকে 2 ক্লাস নিচে পড়ে। আর ছাড়াও আঙ্কেল, শিলা আমার খুব একটা ভালো বন্ধু। আচ্ছা বলুন তো আঙ্কেল, ডাক্তার মশাই কি বলেছেন? আর শিলার কি হয়েছে? তখন আমার আব্বু বলল, বাবা তোমার নাম কি? আমি বললাম, আঙ্কেল আমার নাম সাজ্জাদুল ইসলাম সাজু। আমি আপনাদের এলাকারই সন্তান। আমার আব্বুর নাম সাবির মিয়া। গুঞ্জে আমার আব্বুর কাপড়ের ব্যবসা আছে। তখন আঙ্কেল আমাকে বলল, ও তুমি সাবির মিয়ার ছেলে? এসো এসো বাবা বসো। তখন ছেলেটি বলল, আঙ্কেল শিলা কিভাবে অসুস্থ হয়েছে? আর কি সমস্যা? এবার আমাকে একটু খুলে বলুন তো দেখি। তখন আমার আব্বু বলল, বাবা সাজু, আমার মেয়েটাকে যেন হঠাৎ করে কি হয়েছে। ডাক্তার পরীক্ষা করে বলল, মেয়েটার শরীরে নাকি রক্তশূন্যতা দেখা দিয়েছে। এখন এই মুহূর্তে আমাদের জরুরি রক্তের প্রয়োজন। এখন কি করি বলো তো বাবা দেখি একটু। আমি বললাম, আঙ্কেল শিলার কি রক্তের প্রয়োজন? তারপর আমার আব্বু একটা রক্তের গ্রুপ তাকে ছেলেটি কি বলল। ছেলেটির বলল, আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আমার রক্তের গ্রুপ শিলার সাথে মিল আছে। আপনি খুব তাড়াতাড়ি ডাক্তারকে বলেন আমার এখান থেকে রক্ত নিয়ে তাকে বাঁচাতে। ছেলেটির কথা শুনে বাবা খুব সাহস পেলেন। খুব তাড়াতাড়ি ডাক্তারকে বললেন, ডাক্তার মশাই, আমি রক্তের সন্ধান পেয়েছি। আপনি ওই ছেলেটির কাছ থেকে খুব দ্রুত রক্ত নিয়ে আমার মেয়েটিকে বাঁচান। তারপর ডাক্তার মশাই ওই ছেলেটির কাছ থেকে রক্ত নিয়ে আমাকে বাঁচালেন। আমি খুব অদ্ভুতভাবে চিন্তা করতে লাগলাম যে কতটুকু মহৎ হলে একটা মানুষ নির্দ্বিধায় একটা মানুষের জন্য রক্ত দিতে পারে। ছেলেটির প্রতি আস্তে আস্তে আমি দুর্বল হয়ে যেতে শুরু করলাম। আর মনে মনে আমি খুব অনুশোচনায় ভুগছিলাম। কারণ ছেলেটি 1 মাস 2 মাস নয়, পুরো 2টি বছর আমার পিছনে ঘুরঘুর করেছে। কতই না কষ্ট পেয়েছি, কতই না কষ্ট আমি তাকে দিয়েছি। অথচ ছেলেটি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। যে ভালোবাসার প্রতিদান স্বরূপ আমি আজকে পেয়েছি। তার জীবনের রক্তবিন্দু দিয়ে সে আমাকে বাঁচিয়েছে। এসব ভাবতে ভাবতে নিজের প্রতি ঘৃণা করতে শুরু করলাম যে একজন এত ভালো মানুষকে কিভাবে আমি এত কষ্ট দিতে পারলাম। তারপর ছেলেটির প্রতি আমি আস্তে আস্তে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে শুরু করলাম। সে আমাকে অনেক ভালোবাসত বিধায় সে আমার জন্য অনেক কিছু করেছিল। একদিন ছেলেটিকে আমার সমস্ত কষ্ট সবকিছু তার কাছে শেয়ার করলাম। বললাম যে এতদিন আমি তোমাকে যে অভিনয়টা করেছিলাম, সত্যিকার অর্থে আমার তেমন কোনো ভালোবাসার মানুষ ছিল না। আপনি বড়লোকের ছেলে, যে জন্য আপনাকে আমি সব সময় ইগনোর করতাম। সব সময় আমি তোমার কাছ থেকে দূরে থাকতাম, কারণ বড়লোকের ছেলেরা ভালো হয় না। আমার এক বান্ধবী বড়লোকের ছেলের সাথে প্রেম করত, তারপর তার সর্বনাশ করে চলে গিয়েছে। সেই থেকে আমার সমস্ত বড়লোকের ছেলেদের প্রতি ঘৃণা জন্মেছে। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে সমস্ত বড়লোকের ছেলেরাই খারাপ হয় না। কিছু কিছু বড়লোকের ছেলেরা অনেক ভালো হয়, যার বাস্তব উদাহরণ আপনি নিজে। আপনাকে ভালোবাসতে আমার আর কোনো আপত্তি নেই। সে আমার ভালোবাসা পেয়ে মনে হলো স্বর্গ হাতে পেয়েছে। সে খুব উৎফুল্লিত হয়ে তার আবেগ প্রকাশ করতে লাগল। এভাবে তার সাথে আমার প্রেম শুরু হয়ে গেল। বন্ধুরা, প্রেমের রাগ, অভিমান, আবেগ, ভালোবাসা সবকিছুই থাকে আবেগের বশে। সে একদিন বায়না ধরে বসল আমাকে নিয়ে ময়নামতি ঘুরতে যাবে। ময়নামতির কথা শুনে
আমার মনটা যেন ভালো হয়ে গেল। শুনেছি ময়নামতি অনেক সুন্দর একটি জায়গা, সেখানে নাকি দেখার মতো অনেক কিছুই আছে। আর তাছাড়াও সে তো আমার বিশ্বস্ত লোক, সে আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে। তার সাথে গেলে আমার কোনো সমস্যা বলে মনে করছি না। জীবনে চলার পথে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হয়, তাই তাকে বিশ্বাস করে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। পরের দিন সে আর আমি ময়নামতির উদ্দেশ্যে রওনা দিলাম। মনে হচ্ছিল স্বামী স্ত্রী, কিন্তু প্রকৃতপক্ষে প্রেমিক যুগল। অবশ্যই তার সাথে ঘুরতে গিয়ে আমার খুব ভালোই লেগেছিল। মনটাকে ফুরফুরা মনে হয়েছিল। আর আমারও মাত্র উঠতি বয়স, যে বয়সে মনের মধ্যে উতাল পাতাল ঢেউ শুরু হয়। আর তাছাড়াও পাশে একজন রোমান্টিক ছেলে পেয়ে জীবনটাকে যেন রঙিন মনে হচ্ছে। আবেগের ছোঁয়ায় মাঝে মধ্যে কল্পনাতে হারিয়ে যাই ভিন্ন এক জগতে। এক পর্যায়ে আমরা ময়নামতি গিয়ে হাজির হলাম। ময়নামতি গিয়ে আমরা একটি বিলাসবহুল হোটেলে উঠলাম। আবাসিক হোটেল, সুন্দর পরিবেশ ছিল, দেখার মতো। জীবনের প্রথম আবাসিক হোটেলে রাত্রিযাপনের অভিজ্ঞতা। খুব ভালোই লাগছিল আমার, মনটা খুব ভালো ছিল। আর সেই সাথে আমার প্রেমিক সাজ্জাদুর রহমান সাজু, আমি তাকে সাজু বলেই ডাকি। সেও আমাকে পেয়ে অনেক রোমান্টিক হয়ে ওঠার চেষ্টা করল। তার মনটা ফুরফুরা, মাঝে মধ্যেই বিভিন্ন রকম রোমান্টিক গান গাইত। মুখের মধ্যে তার কতই না মিষ্টি হাসি, কারণ এই প্রথম সে জীবনে আমাকে এত কাছে পেতে চলেছে। আমরা অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে তখন যে চোখ লেগে যায় বুঝতে পারি নাই। গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করলাম সে আমাকে শিহরিত করার চেষ্টা করছে। আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম, তাকে কিছুই বলি নাই। সে আমাকে আস্তে আস্তে এমন অবস্থা করেছিল। কিছুক্ষণ পর আমি নিজেই বেপরোয়া হয়ে গেলাম। তখন আমিও ভিন্ন কিছুর ইমেজ পাওয়ার চেষ্টা করছিলাম, তাকে আরও বেশি কাছে পাওয়ার চেষ্টা করছিলাম। মনের আবেগ পরিপূর্ণ ছড়িয়ে চিঠিয়ে যেন আগুন হয়ে গিয়েছিল দুটি হৃদয়। এইভাবে চলতে থাকে প্রায় আমাদের দীর্ঘক্ষণ প্রয়াস। তারপর সে যখন আমার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ আনতে যাবে, তখন আমি খুব ভয় পেয়ে যাই, কারণ তারটা অনেক অনেক একেবারে হেব্বি। সে যখন কিঞ্চিত পরিমাণ চেষ্টা করেছিল, আমি তাকে কঠোরভাবে নিষেধ করেছিলাম। তারপরও সে আমাকে কোনোভাবেই ছাড় দেয় নাই, কারণ তখন সম্পূর্ণ আবেগ কাজ করেছিল উভয়ের মধ্যে। তারপর বন্ধুরা, সে যখন পরিপূর্ণ আমাকে নিয়ন্ত্রণ এনেছিল, আমার কাছে মনে হয়েছিল যেন আমার দম বন্ধ হয়ে আসছে। যদিও প্রথম প্রথম অনেকটাই কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে আসল স্বাদ পেয়েছিলাম, যে স্বাদ হয়তো পৃথিবীতে খুব কমই হয়ে থাকে। সৃষ্টি জগতে কবি সাহিত্যিকেরা বলেন, এটাই নাকি বিধাতার দেওয়া শ্রেষ্ঠ অমৃত, যার কারণে যুগ যুগ ধরে প্রেমিক যুগল তীর্থের কাকের মত হাহাকার হয়ে হাজার হাজার প্রহর গুনতে থাকে। বন্ধুরা, আমাদের অবস্থাও ঠিক তাই হয়েছিল। এর কিছুদিন পরেই আমার আর ওর সাথে বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমরা প্রতিদিনই আমাদের হ্যাপি মুহূর্ত কাটাতাম। বন্ধুরা, এখন আমরা খুব ভালোই আছি, খুব সুখে আছি। তোমরা সকলেই আমাদের জন্য দোয়া করবা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।